রুমকির বাসার ড্রয়িং রুমে সবাই বসেছিল। টপিক একটাই, মলি ও তার সংসার। মেয়েটা সেদিনের পর থেকে একদম ভেঙে পড়েছে। আগেও ভেবেছিল কখনো মায়ের বাড়িতে যাবে না, যত কিছুই হোক। কিন্তু সেদিন আবিদ সব কিছু এমনভাবে মলির ভাই ও মায়ের সামনে তুলে ধরেছে যে সব কিছু মলির বিপক্ষে চলে গিয়েছে। না দোষ করেও মলি অপরাধী বানানো হয়েছে। এই মুহূর্তে মলির মনে পড়ছে পড়াশোনাটা কন্টিনিউ করার প্রয়োজন ছিল। তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। নিজের বলতে মলের কিছুই নেই, সবই আবিদের। এত বছর সংসার করার পরও আজও আবিদের বের করতে দিল না এই সংসারে কিছু তার থাকবে না। গত কয়েক রাত নির্ঘুম কেটেছে মলিন, তাই নিশানা চোখের মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রুমকি নীরবতা ভাঙল। আন্টি কি তোমার হয়ে কিছু বললো না? আর ভাইয়াও কি বলবে? ওরা হয়তো এই ভয়ে আছে যে দুই বাচ্চা নিয়ে না জানি আবার তাদের সংসারে গিয়ে উঠি। আর মা তো এখন বয়স হয়েছে, ভাইয়া ভাবি যা বলবে সংসারে শান্তির জন্য তাই করবে। কিন্তু মা হয়ে মেয়েকে বুঝলো না। রুমকি হতাশ হয়ে বলল কথাটা। ফাহাদ কথা বাড়ালো, দেখো আঙ্কেল বেঁচে নেই, আন্টি ভাইয়ার সাথে থাকেন। আন্টির হয়তো সেই জন্য কোনো প্রকার অশান্তি না করে মলিকে বোঝাতে চেয়েছে, তাই বলে আন্টিও এই কথা বলবে? আর ভাইয়া, থাপ্পড়টা কি বাড়াবাড়ি না? ফাহাদ দীর্ঘশ্বাস বলে বল, বাদ দাও। এখন কি ভাবছো তুমি? কি করবে বলে ঠিক করেছো? মলে আনমনে উত্তর দিল, ভাবছি আর ভাবছি, আমি কি ভালো পারি যা দিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবো। ফাহাদ মলিকে প্রস্তাব দিল, তুমি চাইলে আমাদের অফিসে জয়েন করতে পারো। অন্য কোথাও করলে তো এক্সপিরিয়েন্সের চাইবে, অথবা লং টাইম গ্যাপের কারণে জবটা হবে না, কিন্তু আমার অফিসে ইজিলি ঢুকতে পারবে। আমি আসলে জবে ঢুকতে যাচ্ছি না, অন্য কিছু করতে যাচ্ছি। রুমকি একটু ভেবে বলল, আচ্ছা, এখনই তাড়াহুড়া করে কিছু ভাবতে হবে না, কিংবা কিছু করতে হবে না। ফাহাদ বলে উঠল, তুমি জবের ব্যাপারে আরেকটু ভাবো, যখন চাইবে তখনই জয়েনিং করাতে পারবো। অফারটা অল এম দ্য বস। কোনো এক ব্যস্ত দিনে অফিসের কাজে আবিদ তার সাইট ভিজিতে গিয়েছে। আবিদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোহেল সাহেব অনেকক্ষণ যাবৎ আবিদকে কল দিচ্ছে, কিন্তু আবিদ কল ধরছে না। সাইট ভিজিট করে ব্যাক করার সময় ভাবলো কেয়াকে নিয়ে রাতে ডিনার করে একবার বাসায় যাবে। ইদানিং কেয়া আরও সুন্দরী হয়ে উঠেছে, দিন দিন কেয়ার প্রতি তার নেশা বেড়েই চলেছে। আবিদ যখন ডিনারে বসলো, খাবার দিয়ে কেয়ার সাথে আলাপ মাত্র জমে উঠেছে, সেই ফাঁকে ফোন বের করে জাস্ট চেক করলো। এতগুলো সোহেলকে কল ব্যাক করলো। হ্যালো সোহেল সাহেব, এতবার কল দিয়েছেন, সব ঠিক আছে তো? স্যার, একটা ঝামেলা হয়ে গিয়েছে। কি ঝামেলা, বলে ফেলুন। আবি চিন্তিত গলায় বলল, স্যার, কানাডিয়ান ডিলটা আমরা পাইনি, খসরু গ্রুপ অফ ইন্ডাস্ট্রি পেয়েছেন। হোয়াট? আবিদ উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। আপনি বুঝতে পারছেন এই ডিলটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট ছিল? স্যার, যতটুকু জানি তারা আমাদের থেকে আরও অনেক ফেসিলিটিস তাদের দিয়েছে। তাছাড়া প্রফিটও তারা কম নিচ্ছে। আই মিন, ডলারের মূল্য বেড়ে যাওয়াতে কানাডিয়ানরা আমাদের যে অফারটা দিয়েছিল খসরু গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আরও কম প্রফিট হিসেবে দিচ্ছে। পণ্যের রেট তারা অনেক কম ধরেছে, কিন্তু আমি কত রেটে প্রোডাক্ট ডেলিভারি করছি সেটা তারা জানলো কীভাবে? স্যার, জেনেছি কি না তা তো জানি না, মুদ্রা কথা আমাদের পুরোটাই লস। অলরেডি আপনি নতুন গার্মেন্টসের সাইট দেখে ফেলেছেন, আবার অনেক প্রোডাক্ট স্যাম্পল হিসেবে তারা নিয়েছে। আমি তো ভাবতেই পারছি না তাদের পিছনে এত টাকা খরচ করার পর তারা ডিলটা কিভাবে ফাইনাল না করে থাকতে পারে। মিস্টার সোহেল, শুধু তো কানাডিয়ান না, তারা দুবাই কানাডিয়ান জয়েন্ট প্রজেক্ট নিয়ে এসেছিল। এ নিয়ে ওয়েস আমি সকালে আসছি অফিসে, দেখছি ব্যাপারটা। আবির ওয়াইল্ড পকেট নিয়ে কেয়ার দিকে তাকিয়ে বলল, সরি, উঠতে হচ্ছে, চলো। গাড়িতে বসে কেয়ার সাথে কোনো কথাই বলল না আবিদ। কেয়াই আগে থেকে জিজ্ঞেস করলো, এটা কি গাজীপুরে সেই প্রজেক্টটা? আবিদ শুধু হু বলল। আমার মনে হয় এখানে মলি কিংবা তার ফ্রেন্ডসদের হাত আছে। শুনেছি মলির ফ্রেন্ডস ফাহাদ বড় বিজনেস হোল্ডার, কোনোভাবেই সে এখানে বাধা দিতে থাকতে পারে। আবিদ অবাক চোখে বলল, সে জবাবে কিভাবে কি কি অফার করছি? সে জানবে কিভাবে কি কি অফার করেছি? আর যে কোম্পানির ডিলটা পেয়েছে সেটার সাথে ফাহাদের কি সম্পর্ক?
সেটা তো আমি জানি না আবেদ, মন বলল। মলি কোনোভাবে জানতে পারে আর প্রতিশোধ নেয়ার জন্য এমন করতে পারে ফ্রেন্ডকে দিয়ে। এমনও হতে পারে ফাহাদের পরিচিত তারা। কিসব উল্টোপাল্টা যুক্তি দিচ্ছ? এমনিতে মাথা গরম আছে আমার, প্লিজ আর মাথা গরম খেও না। আবিদের কর্কশরে কেয়ার চুপ হয়ে গেল। এসব উল্টাপাল্টা কথা কেয়া ইচ্ছা করেই বলতেছিল। কেয়া চাচ্ছিল আবিদ দিন শেষে সান্ত্বনাটা খুঁজতে কেয়ার কাছে আসে, মলির কাছে না। সেই রাতে আবিদ বাসায় ফিরে নিজের রুমে চলে এসেছে। ফ্রেশ হয়ে চুপচাপ বিছানাতে বসেছিল। শান্ত হয়ে বসে কিছু ভাবার সময়ই শুনতে পেল তার মেয়ে তিতলি গান গাচ্ছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমায় না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বেশ কিছুক্ষণ গান চলার পর আবিদ ভাবছিল ঘুমিয়ে পড়বে। মাথাটা অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে। এই প্রজেক্টে হাত নিবে বলে অনেক বড় অঙ্কের লোন নিয়ে ফেলেছে অলরেডি। ভেবেছিল প্রজেক্টের প্রথম বছরই 40% শোধ হয়ে যাবে। বিছানা গা এলিয়ে দিতেই নতুন কণ্ঠস্বর শুনতে পেল। ওহে কি করিলে পাবো তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা তোমায় হৃদয়ে রাখিতে। মলির কণ্ঠে বেজে চলেছে গান। অনেক বছর বাদে নতুন করেই পছন্দের রবীন্দ্রসঙ্গীত মলি গিয়ে চলেছে। আবিদ ঘুমে তলিয়ে গেল। উঠল ভোরে পাখির কলতানে। সবার আগে নাকি দোয়েল পাখি জেগে ওঠে, তার শীষটাও নাকি মিষ্টি হয়। বারান্দায় দাঁড়াতেই হিম বাতাসে গা ঠান্ডা করে দিল। বারান্দা থেকে বের হয়ে আবিদ হাঁটা ধরল সিঁড়ির দিকে। সকাল সকাল জগিং সেরে অফিসে যাবে সে। প্রায় 1 ঘন্টা পর বাসায় ফিরে এসে দেখল টেবিলে নাস্তা রেডি করতে ব্যস্ত মলিক। আবিদ তখনও কিছু বলল না, চলে গেল ফ্রেশ হতে। আবিদ যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নামলো, ততক্ষণে মলি বাচ্চাদের নিয়ে বের হবে এমন অবস্থা। আবিদ গম গম কণ্ঠে বলে উঠল, তিতলিকে কি কোনো গানের টিচারে দিয়েছো নাকি তুমি শেখাচ্ছ? মলি বেশ অবাক হলো। আজ কতদিন পর আবিদ কথা বলছে। মলি দিন গুনেনি। ব্যাগ কাঁধে নিতে নিতে বলে উঠল, বাসায় টিচার দেইনি, বাংলাদেশ শিশু একাডেমিতে ভর্তি করিয়েছি, বাকিটা আমি প্র্যাকটিস করাই। আবিদ মুখে পারোটা দিতে দিতে বলল, ভালোই। এই পর্যন্তই। তারপর মলি তার গন্তব্যে চলে গেল আর আবিদ তার অফিসে। অফিসে এসে শুনে কে আসেনি, কেন আসেনি জানতেই ফোন দেয়, অথচ ফোন রিসিভ করছে না কেউ। আবিদ একটু বিরক্ত হলো। এমন সময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার সোহেল তাড়াহুড়া করে আবিদের কেবিনে ঢুকলো। স্যার আপনি কি বিজি? আবিদ মুখ তুলে তাকিয়ে বলল, কি ব্যাপার সোহেল সাহেব, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। সোহেল ডোক গিলে বলল, স্যার কেয়া ম্যাম আর আসবে না। অবাক নয় জিজ্ঞাসু দৃষ্টিতে আবিদ বলল, কে আসবে না মানে? স্যার কেয়া ম্যাম জনাব খুশু স্যারের আন্ডারে কাজ করতে জয়েন করেছে। আবিদ যেন কিছুই বুঝছে না। কেয়াকে মোটা অঙ্কের মাইনে দেওয়া হয়, তারপরেও কেন কেয়া এমন করবে? স্যার সেটা তো বলতে পারি না, তবে এখন মনে হচ্ছে আমাদের অফিসের অনেক ইনফরমেশন লিক হয়েছে কেয়ার মাধ্যমেই। আবিদ দাঁড়ানো থেকে বসে পড়ল। কি থেকে কি হচ্ছে এসব? কেয়া তো এমন করার কথা না। রাতের আগে কেয়াকে পাওয়াও সম্ভব না। এখন নিশ্চয়ই নতুন অফিসে, সেখানে সিন ক্রিয়েট করা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সোহেল সাহেব আরও কিছু জরুরি কথা সেরে কেবিন ত্যাগ করার পর আবিদ আবার মাথা ধরে আছে। কেয়ার নম্বরে অনেকবার ডায়াল করা হয়েছে, কিন্তু কেয়ার নাম্বার বন্ধ পাচ্ছে সে। কথায় বলে না, বিপদ একা আসে না, সব সময় বিপদ আসে তার সঙ্গী সাথে নিয়ে। রাত 9টা। আবিদ কেয়ার বাসায় ড্রয়িং রুমে অপেক্ষা করছে। কেয়া বাসাতে না থাকায় আবিদকে এখানে অপেক্ষা করতে হলো। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আবিদ এর কেয়ার বাসা থেকে বের হচ্ছে। যাবার ঠিক আগ মুহূর্তে কেয়া আসে। আজ হয়তো দেখা না হওয়াই ভালো হতো। আবিদকে দেখে যেন কেয়া মোটেও অবাক হয়নি। এই মুহূর্তের জন্যই যেন সে অপেক্ষা করছিল। হ্যালো আবিদ, কি অবস্থা তোমার? আমার কি অবস্থা তোমার জানো না? ঝাঁঝালো স্বরে আবিদ বলে ওঠে। জানলে কি আর আজ করতাম আমি? কতক্ষণ যাবত অপেক্ষা করছো? আবিদ অধৈর্যের সাথে কেয়ার সামনে গিয়ে দাঁড়ালো। কিভাবে পারলে তুমি এমন করতে? কেয়া হামি তোলার মতন করে কথা বলতে বলতে সোফায় গিয়ে বসলো। কিভাবে পারলাম? আবিদ কেয়ার দু বাহুতে ধরে ধার করায় ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করে, কিসের অভাব ছিল তোমার? টাকা পয়সা, গহনাগাটি কিংবা ফরেন টিপস? কোনো কিছুর অভাবই তো ছিল না।
আমার অফিসের সব ইনফরমেশন কিভাবে পারলে লিক করতে? কে আবিদকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমি লিক করেছি, কি প্রমাণ আছে তোমার কাছে? আর তুমি বলছো কিসের অভাব? তোমার কাছে কি আমি টাকা পয়সা চেয়েছি? ভেবে দেখো আমি কি চাইতাম। আমি বিবাহিত এবং তোমার অফিসের বস তা জেনেই তুমি আমার কাছে আসতে। তাহলে ওসবের জন্য তুমি প্রতিশোধ নিতে এমন করেছো? তাচ্ছিল্যের সুরে কেয়া বলল, প্রতিশোধ? তোমার কি মনে হয় না তোমার প্রতি আমার এমন আচরণ অনেক কমই হয়ে গিয়েছে? তোমার পাশে থাকতাম বলে আমাকে সবাই যা না বলতো, আর তোমার ওয়াইফ আমাকে সেদিন কম অপমান করেনি। আর আমিও ভালোভাবে বুঝতে পেরেছি তুমি সারা জীবন আমাকে ভোগ করেই যাবে, কিন্তু আমাকে গ্রহণ করবে না। আবিদ এবার নিজের রাগ ধরে রাখতে পারেনি, চিৎকার করে যায় কেয়াকে মারতে, বেশ্যা! টাকার জন্যই তো তুই এসব করতি। তুই তো সারা জীবন পায়ের নিচেই থাকবি, ঠিক এই জুতোর মতন। বেঈমান মহিলা তুই! এত এত দেওয়ার পরও তুই নিজের অবস্থান দেখিয়ে দিলি। আবিদ রাগে কাঁপছিল, তা দেখে কেয়াও আবিদ রাগে কাঁপছিল তা দেখে কেয়া অনেকটাই পিছিয়ে যায়। থাপড়ে তেড়ে কেয়া ছিটকে পড়ে টেবিলের কোনায় গিয়ে পড়ে, তার মাথায় আঘাত পায়। এমন কিছু আজ আগেই করতে পেরেছিল সে, তাই মেন্টালি প্রিপেয়ার ছিল বোধহয়। আবিদ গায়ের কোট খুলে ফেলে, তারপর বের হয়ে আসার আগে বলে, তোর মতন মেয়েরা যে থালাতে খাস সেই থালায় নোংরা করিস। আবিদ চলে আসার ঠিক আগ মুহূর্তেই আবিদ চলে আসার ঠিক আগ মুহূর্তেই কেয়া বলে ওঠে, অথচ এই ব্যবসা ছাড়া তোমাদের মতন ব্যবসায়ীদের চলে না। তোমরা আবার তোমাদের বউদের দিয়ে সার্টিফাইও হও না। অথচ হাঁপাতে হাঁপাতে বলে, কি চেয়েছিলাম আমি? আমি কি চেয়েছি যে তুমি মলিকে ছেড়ে দাও? আমি শুধু চেয়েছি তুমি আমাকে বিয়ে করো, যাতে আমাকে কেউ খারাপ না বলুক। আমার ছেলে মিথ্যে হলেও একটা পরিচয় পাক। অথচ পেয়েছি শুধু তোমার অপমান। আমিও আমার পথ খুঁজে পেয়েছি। তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার আগেই আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। আর কখনো আমার গায়ে হাত তুলতে আসবে না। তোমার সর্বশান্ত হবার দিন কেবল শুরু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মি, মিস্টার আবিদ হাসান চৌধুরী। আবিদ গাড়ি চালাচ্ছিল আর অস্থির হয়ে পড়ছিল। ক্যাকে সে অনেক ট্রাস্ট করত, তাই হয়তো অনেক ক্ষেত্রে টাকা পয়সার ভারও তাকে দিত। কোন খাতে কোনটা খরচ করতে হবে, কত ওঠাতে হবে, সব কেয়াই জানতো। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন যাবার আগেই মলির কানে অনেক কিছু আসতো, কারণ আবিদ তার সামনেই সব কাজ করত। এখন এই রাতে ব্যাংকে কোনো ডকুমেন্ট চেক করা সম্ভব না, তাই সকালের জন্য অপেক্ষা করতেই হবে। কিন্তু সকাল হবার আগেই কে জানতো আবিদের নসিবে কি আছে। অতিরিক্ত রাগে প্রেসার বাড়িয়ে গাড়িতে খারাপ লাগা শুরু করে দিয়েছে আবিদের। নিয়ন্ত্রণ হারিয়ে তাই সামনে ছুটে আসা ট্রাকের সাথে ধাক্কা খায়। ছিটকে যায় আবিদ তার গাড়ি নিয়ে। শেষ সময় চোখ বন্ধ হবার আগে তিতলি তোতনের চেহারা ভেসে ওঠে তার চোখে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে মলি, ফাহাদ, রুমকি ও তার হাজবেন্ড পলাশ। মলি নিশ্চুপ, কিন্তু চোখ মুখে আতঙ্কের ছাপ। চোখ বেয়ে অনর্গল নোনা পানি বেয়ে পড়ছে। আপাতত তাকে কেউ সান্ত্বনাও দিচ্ছে না। ভিতরে কি অবস্থার রোগী তা এখনও কেউ জানে না। রাত 12টা কিংবা 12:30 নাগাদ মলির নাম্বার একটা কল আসে। মলি ঘুমিয়ে পড়েছিল বাচ্চাদের নিয়ে। কল রিসিভ করতেই টের পেল সে তার জীবনের এক নতুন অধ্যায়। ঘুম জাগলো কণ্ঠ আতঙ্ক নিয়ে। হ্যালো বলতেই ওপাশ থেকে জানানো হয় মিস্টার আবিদ অ্যাক্সিডেন্ট করেছে। তারপর বাচ্চা দুটোকে রেখে ময়নার কাছে ড্রাইভারকে নিয়ে হাসপাতালের পথে রওনা দিল মলি। পথে মধ্যে ফাহাদের কথা মনে পড়ল। বিপদে সবচেয়ে ভরসা করা যায় এমন বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষী সে। এত রাতে মলির কল পেয়ে ফাহাদ ও বরকে যায়। হ্যালো বলার পরবর্তীতে বলে ওঠে, মলি এত রাতে কোনো সমস্যা? কান্নার ধমকে মলি কথায় বলতে পারছিল না। কান্না করে ওপাশ থেকে মলি কি বলছিল তা ফাহাদ বুঝতে পারছিল না। তাই ফাহাদ বলল, তোমার সাথে কেউ থাকলে তাকে দাও। প্লিজ শান্ত হও, কিচ্ছু হবে না, আমি আসছি এখনই। তারপর মলি ড্রাইভারকে ফোনটা ধরিয়ে দিলে ফাহাদ জানতে পারে আবিদ অ্যাক্সিডেন্ট করেছে। ফাহাদ হসপিটালের ঠিকানা নিয়েই সেখানে চলে আসে, যা ঠিক করলো। হাসপাতালে তারা যখন পৌঁছালো ততক্ষণে আবিদকে ওটিতে নিয়ে গিয়েছে। আবিদের ডায়াল নম্বর সোহেল সাহেবের নং ছিল বলে তার সাথেই
প্রথমে কন্ট্যাক্ট করা হয়েছিল। আপাতত ফ্যামিলি মেম্বার হিসেবে ওনার কথার মতোই ট্রিটমেন্ট শুরু করেছে ডাক্তার। প্রায় 3 ঘন্টা পর মলি, ফাহাদ আর সোহেল সাহেব কথা বলার সুযোগ পেয়েছে ডাক্তারের সাথে। ছোট একটা কনসালটেন্ট রুম। ডাক্তার বসে আছে তার টেবিলেই, একটা কম্পিউটার রাখা। মলি, ফাহাদ আর সোহেল সাহেব ঢোকার সাথে সাথেই ডাক্তার তাদের বসার ইশারা করে জিজ্ঞাসা করলেন, মলিকে আপনি কি হন ওনার? মলি আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আমি ওনার ওয়াইফ। কি অবস্থা ওনার? ডাক্তার একটা সিডি প্লে করলো, বোঝানো শুরু করলো, এই দেখুন ওনার কন্ডিশন। এই যে ওনার বাঁ পায়ের ফিমার মাঝ বরাবর ভেঙে গিয়েছে, আর মাথায় তীব্র আঘাত পাওয়ার ফলে ওনার রিকভারিতে অনেক বেশি সময় লাগবে। আমরা অলরেডি একজন অর্থোপেডিককে অ্যাসাইন করেছি। মেন সমস্যা হলো উনি হার্ট অ্যাটাক করেছেন, গাড়ি অনিয়ন্ত্রিতভাবে চালানোতে অ্যাক্সিডেন্ট করেছেন, কোনো কারণে হাইপার টেনশনে ছিলেন, তাই অ্যাটাকও হয়েছে। আপাতত উনি অবজারভেশনে আছেন। দুদিনের মাঝে ইমপ্রুভ হলে আমরা ফার্দার ট্রিটমেন্টের কথা ভাবব। মলি ডুকরি কেঁদে উঠল। ডাক্তার আর কিছু বলবার সুযোগ দিল না। মলির এমন অবস্থায় সোহেল সাহেব কিছু বলার সাহস পেলেন না, শুধু বলে গেলেন, ম্যাডাম আল্লাহকে ডাকুন, আমি এসে এসে খোঁজ নিয়ে যাব, আর অফিস সামলানোর জন্য আমি আছি, আপনি শুধু স্যারের পাশে থাকুন। 2টা দিন যে কি অমানবিক কষ্টে গিয়েছে মলিন। বাচ্চা দুটোকে বাসায় রেখে সারাক্ষণ হাসপাতালে পড়ে থেকেছে। বেলা বেলা এসে রুমকি আর পলাশ খোঁজ নিয়েছে। ফাহাদ পাশ থেকে নড়েইনি। এমন অবস্থাতে আসেনি কেবল মলির ভাই আর মা, ওদের কাছে যেন মলি মৃত। রুমকির বাসার টেরেসে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। ঝলমলে তারার আলো ছাড়াও বিশাল এই ছাদটা যেন তারার মেলা হয়ে উঠেছে। মূলত আজ রুমকির অফিসে প্রমোশন হয়েছে বলে পলাশের কাছে কিছু মানুষকে নিয়ে পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে রুমকির কয়েকজন কলিগ ছাড়াও ফাহাদ ও মলি এসেছে। গত 1-1.5 মাসে টানা হাড় ভাঙা পরিশ্রমে মলি আরও শুকিয়ে গিয়েছে। ব্ল্যাক হোয়াইট স্টেপ একটা জর্জেট শাড়ি পরে আজ এসেছে সে। তাকে দেখে রুমকি এগিয়ে গিয়ে এসে বলল, এসেছো তাহলে? যা ব্যস্ত হয়েছ আজকাল। মলিন হেসে মলি বলল, তা তো কিছুটা হয়েছি বটে, অফিস বাচ্চাদের সামলে হিমশিম খাচ্ছি, আর আবেদ তো আছে। কি অবস্থা আবিদ ভাইয়ের? রুমকি কোকে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, কয়েকদিন যাবৎ ময়না অথবা আমি হুইল চেয়ারে করে বাইরে নিয়ে যাই। পায়ের প্লাস্টার নেক্সট উইকে খুলবে, কিন্তু সারা রাত ঘুমায় না। জিজ্ঞাসা করলে কি খারাপ লাগছে, শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রুমকি দায়সারাভাবে বললে, দেখো আমি চাই না তোমার বাচ্চারা বাবার আদর না পাক, কিন্তু আল্লাহ পাকের বিচার এমন কঠিন, ওনার শিক্ষা হওয়া দরকার ছিল। মলি কষ্ট নিয়ে বলে, প্লিজ এভাবে বলো না, আমি তো ওকে ভালোবেসেছিলাম, সে আসলেই কষ্ট পাচ্ছে। আজকাল তো কথাও কম বলে। তবে রুমকি সত্যি বলি, আমার মনে হয় এখন আমার কেয়ার নেওয়াটা ভালোবাসার পর্যায়ে পড়ে না বোধ হয়, শুধু দায়িত্ব বোধ বলতে পারো। রুমকি মাথা দুদিকে হেলিয়ে দুলিয়ে বলে, তোমার বুকে অভিমানের পাহাড় জমেছে ডিয়ার, তাই এই কথা বলছো। অভিমান পড়ে গেলে তখন ভালোবাসবেই, দেখা যাবে। মলি ম্লান হাসলো। তোমরা পাশে আছো বলেই আমি এখন কত কিছু করতে পারছি। ওর অফিস সামলানো খুবই টাফ। সোহেল সাহেবের মতন অনেস্ট লোক আছে বলে আমি নিশ্চিন্ত থাকতে পারি। ফাহাদ গিটার ঠিক করে টুংটাং শব্দ তুলল। রুমকি কথা না বাড়িয়ে মলিকে নিয়ে সেখানে গেল। ততক্ষণে গান গাওয়া শুরু করেছে সে। জানি তোমার ছন্দের অন্তমিল, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোয়া উঠছে উড়ুক। গান হওয়ার শেষে রুমকি মলিকে জোর করে শুরু করলো গান গাওয়ার জন্য। সাথে ফাহাদ ও পলাশও জোর করা শুরু করলো। তখনই মলি জায়গায় দাঁড়িয়ে গাওয়া শুরু করলো একটি হিন্দি গান। এত ছুঁয়ে যাচ্ছিল এই গানের সুর, সবাই মোহ আবৃষ্ট হয়ে শুধু মলির দিকে তাকিয়ে রইল। গান শেষে সবাই অনেক বেশি প্রশংসা করে ওকে সুখের সাগরে ভাসাচ্ছিল। আজকের দিনটা সত্যিই ভালো কেটেছে। আবিদের দিন কাটে বিছানায়। গত 1 মাস বিছানায় কাটিয়ে এখন একটু আধটু হুইল চেয়ারে বসে এখানে সেখানে যায়। বেশিরভাগ সময় বারিন্দায় কাটে।
শুরুর দিকে মাথায় তীব্র যন্ত্রণা ছিল, এখন সেটা নেই, কিন্তু পায়ের ব্যথাটা এখনও আছে। সবচেয়ে বড় সমস্যা হলো রাতে বুক ধড়ফড় করে অনেক, ঘুমাতে পারে না, শ্বাসকষ্ট হয় খুব। ডাক্তারের কাছে সামনে রবিবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এক বিকেলে ফেসবুকে আবিদ স্ক্রল করে যাচ্ছিল। কাছের দূরের অনেকেই খোঁজ নেয়া তার, কিন্তু কারো মেসেজ বা ফোন কলের অ্যান্সার দিতে ইচ্ছা করে না। আজকাল তার মেসেঞ্জারে অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। নিজের অসুস্থতার জন্য পরনির্ভরশীল হয়ে পড়েছে পুরোপুরি। রাত ছাড়া মলির দেখাও পাওয়া যায় না ইদানিং। ব্যবসাটা আপাতত সেই হাল ধরেছে, সাথে সংসারে হাল তো বটেই। ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলো মলিকে ট্যাগ করে তার কিছু ফ্রেন্ড পোস্ট করেছে, প্রশংসাতে উচ্ছ্বসিত সবাই। মলি গান গাইছে, রুমকে পাশেই দাঁড়িয়ে আছে, সাথে আছে ফাহাদ লোকটাও। অসাধারণ গান গাইছে সে। কিন্তু এই যে মলিকে সবাই এত প্রশংসায় ভাসাচ্ছে, ফাহাদ লোকটা দাঁত কেলিয়ে তাকিয়ে আছে তার দিকে। এইসব দেখে আবির জাস্ট অসহ্য লাগছিল। চারপাশটা বিদঘুটে লাগলো। মনে হচ্ছিল এই পৃথিবীতে মলি সব আছে, কিন্তু আবিদের কিছু নেই। আবিদ বড় একলা, অসহায়। আবিদের অফিসে একটা মিটিং চলছিল। মলি চাচ্ছিল না যে সে মিটিংয়ে অ্যাটেন্ড করুক, কিন্তু সোহেল সাহেবের কথায় রাজি হলো। সোহেল সাহেবের ভাষ্যমতে মালিক থাকা এক ব্যাপার, না থাকা আরেক ব্যাপার। এতদিন কারখানা শ্রমিক মিটিং, তিতলি স্কুল সব মিলিয়ে পুরো দোস্তর ব্যস্ত হয়ে উঠেছে। তারপরও রাতে মলি আবিদের রুমে আসে, নার্সের কাছে খোঁজ নেয়। তারপর রাত 10টায় দিকে নার্স চলে গেল। সেই রুমে আবিদের টেক কেয়ারের জন্য থাকে। এখন আবিদ অনেকটা সুস্থ হয়ে উঠেছে বলে মলি কয়েকদিন হলো আবারও বাচ্চাদের কাছে ঘুমোয়। এই ব্যাপারটাই আবিদ মানতে পারছে না। এতদিন এত কাছাকাছি থেকে এখন মলি এই দূরে চলে যাওয়া, এত ব্যস্ত হয়ে যাওয়াটা আবিদ ভাবছে। এতদিন মলির উপর আবিদ অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। উঠতে বসতে মলির সঙ্গ পেয়েছে। এই 1.5 মাসে সে ওটা বুঝতে পেরেছে, মলিকে অবহেলা করা আর পরনারী আসক্ত হয়ে সে মলির সাথে, তার ছেলে মেয়েদের সাথে কত বড় অন্যায় করেছে। কিন্তু কি এক অজানা ইগোর জন্য এখনও সরি বলা হয়ে ওঠেনি। সেদিন ফেবুতে মলিকে নিয়ে তার ফ্রেন্ডসদের মাতামাতিতে আবিদ ভেতরে একটা ভয় ঢুকে যায়। মলি যদি আবিদকে ছেড়ে চলে যায়, এই সংসার ছেড়ে অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যায়, তাহলে আবিদ কী করবেন? এসব ভেবেই সে সারা সন্ধ্যা মাথা ব্যথা করে ফেলেছে। মলি বাসায় আসতে আসতে রাত 10টা 20 বাজে যায়। নার্স কেবলমাত্র ড্রয়িং রুমে অপেক্ষা করতে করতে বের হয়ে যাচ্ছিল। তখনই মলি প্রবেশ করলো। সরি নার্স আপু, আজ একটু লেট হয়ে গেল আপনার। মলি মলিন হেসে বলল, ইটস ওকে ম্যাম, আসলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে রোগীর ব্যাপারে। মলি একটু চিন্তিত ভঙ্গিতে বলল, এনি প্রবলেম? নার্স বলে ওঠে, না না, তেমন সমস্যা না, আপনি প্লিজ টেনশন নেবেন না। আমি বলতে চাচ্ছি মিস্টার আবিদ অনেকটাই রিকভার করেছে, কিন্তু আমার মনে হচ্ছে উনি কিছু ভাবেন সারাক্ষণ। জিজ্ঞেস করলে কিছুই বলেন না। আমার মনে হয় ওনাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। মলি আতঙ্কিত হয়ে বলে, কি বলছেন? নার্স অভয় দিয়ে বলল, আরে আরে আপু, ওনার ফ্রাস্ট্রেশন দূর করার জন্য বলছিলাম, অন্য কিছুর জন্য না। মলি নার্সের সাথে কথা শেষ করেই আবিদের রুমে এলো। আবিদ তখন একমনে দেয়ালের দিকে তাকিয়ে কিছু ভেবেই চলেছে। মলি আসার শব্দে আবিদ ফিরে তাকায়, মুচকি হেসে বলে, অনেক সুন্দর গান গাইলে, কেমন হলো প্রোগ্রাম? মলি অবাক হওয়ার ভঙ্গিতে বলল, ভালো। তবে তুমি কিভাবে জানলে আমি গান গেয়েছি? আবিদ কিছু বলল না, তবে ইশারায় কাছে ডাকলো মলিকে। মলি কাছে আসতেই বলল, একটু পাশে বসবে? মলি একটু বিরক্ত হলো। ও প্রচণ্ড টায়ার্ড ছিল। এখন বসে আবিদের অদ্ভুত গল্প শুনতে মন চাইছে না। তবুও মনের বিরুদ্ধে বসতেই আবিদ বলল, মলি, আমি ভুল করেছি, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও বলছি, আমাকে কি মাফ করে দেয়া যায় না? মলির মনে হলো পৃথিবীটা সপ্তাহচর্য কোনো ঘটনা ঘটল। তারপর নিজেকে সামলে বলল, আমি মাফ করার কে আবিদ? তুমি তো কোনো ভুল করনি। ভুল করে ফেলেছে আমি তোমাকে এত বিশ্বাস করে। ভুল করেছি সব সময় নিজেকে দুর্বল হিসেবে তোমার সামনে প্রেজেন্ট করে। আরও ভুল করেছি এই ভেবে যে আমি যেমন তেমনই তুমি পছন্দ করবে, ভালোবাসবে। আমি ভুলেই গিয়েছিলাম
আমি 2 বাচ্চার মা। আমাকে ভালোবাসা কিংবা ভালো লাগার কোনো কিছুই আর অবশিষ্ট নেই। আবিদ মলির দিকে আর তাকানোর সাহস হলো না, তাই না তাকিয়ে বলল, ভুল তো মানুষই করে মলি, আর আমিও করেছি। সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো থাকতে চাই, তাই তো তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আবিদের দিকে তাকিয়ে মলি দেখল সে তখনও নিচেই তাকিয়ে আছে। আজকাল আবিদের এই বিমর্ষ অনুতপ্তময় চেহারা দেখলে মলির মায়া জাগে না। মলি তো এই সংসারের পরেই ছিল, একসময় সব ঠিক হবে এই আশাতে, তার বাচ্চারা বাবা স্নেহ থাকবে এই আশাতে। তবু অভিমানী মন কেমন ভো ধরে বসে আছে। হঠাৎই আবিদের প্রতিটা ব্যবহার মনে করে মলির চেহারায় স্পষ্ট রাগ প্রকাশ পেল। মলি তেতর স্বরে বলে উঠল, তুমি ভুল করনি, পাপ করেছ আবিদ, পাপ। ভুল করে মানুষ না জেনে, তুমি তো কিছু না জেনে বুঝে করনি। বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়েছ একটা সিঙ্গেল মাদারের সাথে। আমি তো ভালো লাগার লিস্টে ছিলাম না। এতদিন পর আবার কি হলো যে ফিরে পেতে চাইছো সব? ভুল করলে ক্ষমা করা যায় না? পাপ করলে সেটা আমি ক্ষমা করার কেউ না, সেটা ক্ষমা করার অধিকার রাখেন স্বয়ং সৃষ্টিকর্তা। আবিদ অবাক নয়ে দেখল মলিকে, আর তার দেয়া আঘাতই আজ মলি এত পাথরের ন্যায় শক্ত হয়েছে। কিভাবে আর ক্ষমা চাইবে সে? অনেক কিছু বলতে চেয়েও আর কিছু বলা হলো না, সব যেন গলাতেই আটকে গেল। মলি আরও এখানে বসলো না, উঠে চলে গেল। পুরনো স্মৃতিগুলো মাথা চারা দিয়ে উঠল। বুকের ক্ষতগুলো মনে হচ্ছে কেউ মরিচ ঢেলে দিচ্ছে। মানতে পারছে না সে, এই সংসার ছেড়ে যেমন যেতে পারছে না, আবার এই মানুষটাকে মেনে নিতেও সামনে আগারোতে মন চাইছে না, একদমই চাইছে না। যখনই কিছু ভুলে যায়, সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠবে, আর তখনই ঘরে এই সংসার, এই জীবন তেতো হয়ে উঠছে মলির কাছে।